রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপার বিক্রি করতেছি। এই যে পেপার নেন, পেপার। আজকে তাজা খবর। MS মাফিয়া কিং গতকাল রাতে এলাকার কমিশনারকে খুন করে একটা সিডি সাথে রেখে গেছে। এই যে ভাই, একটা পেপার দেন তো। এই নেন, 25 টাকা দেন। দেন। আস্তে আস্তে 25 টাকার পেপার দিয়ে এসে বিক্রি করে আবার নতুন পেপার নিয়ে বিক্রি করতে লাগলাম। দুপুর পর্যন্ত মোট 135টা পেপার বিক্রি করা হলো। দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম হোটেলে। চাচা, 20 টাকার ভাত, একটা মাছ ভুনা দিবেন। এই নেন আপনার ভাত আর মাছ। আমি ভাত খেয়ে চলে আসলাম পেপার বিক্রি করতে। পেপার বিক্রি করতে করতে কখন যে রাত হয়ে আসলো খেয়াল নেই। রাত 8টায় বাসায় ফিরলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মনে হয় ওরা খুব বিরক্ত। আমি কিছু না বলেই চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে আজকেরটা গুনতে লাগলাম। 6,760 টাকা আয় করেছি। আমি 760 টাকা রেখে 6,000 টাকা নিয়ে চলে গেলাম। আব্বু, এই নেন 6,000 টাকা। তোর টাকা তোর কাছেই রাখ, আর তোর এই বাড়িতে থাকতে হবে না। বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলেই আমাদের জন্য ভালো। তোর এই মুখ আমরা এতদিন দেখতে দেখতে অতৃষ্ট হয়ে গেছি। তুই চলে গেলে আমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা আব্বু, আপনারা চিন্তা করবেন না। আমার ওপর যখন এতটাই অতিষ্ঠ, তাহলে আমি না হয় বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার মুখ আর দেখতে হবে না। যা বেরিয়ে, তোর মুখ আর দেখতে চাই না। এই টাকাগুলো রেখে দেন, হয়তো আমার এই টাকা একদিন কাজে লাগবে। তোর টাকার কোনো কাজ নেই। এই মাসে যা টাকা দিয়েছিস, এই নে সব টাকা। তুই নিয়ে বাড়ি থেকে চলে যা। তোর জন্য মানুষের কাছে কথা শুনতে হয়, আর কত সহ্য করব। যা বেরিয়ে যা। আমি আর কিছু না বলে চোখে জল নিয়ে বেরিয়ে গেলাম। এখন এই রাতে কোথায় যাব, যাওয়ার তো জায়গাও নাই। এইসব ভাবতে ভাবতে রাস্তাতে হেঁটে যাচ্ছি। এমন সময় কে যেন আমাকে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। মনের ভুল ছিল মনে হয়। আমি আবারও চলতে লাগলাম সামনের দিকে। আবারও কে যেন ডাক দিল। আমি আবার পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। কী ব্যাপার, আমাকে ডাকতেছে আর আমি তাকে দেখতেছি না কেন? আমি আবার ভালো করে দেখতে লাগলাম। সামনে গাছের নিচে একটা পিচ্চি ছেলে বসে আছে। আগে তো মুরব্বীদের কাছে শুনেছি রাতে জিন পরি হাঁটাচলা করে। আমি ভয়ে ভয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটা বলল, ভাইয়া আমি না বাসা থেকে চলে এসেছি। এখন আর বাসার রাস্তাটা খুঁজে পাচ্ছি না। আমাকে কি একটু দিয়ে আসবেন? তোমাকে দেখে তো মনে হয় তোমার 5 বছর হবে, আর তুমি একাই রাস্তায়। আচ্ছা যাই হোক, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকা বিমানবন্দরের সাথে। আমার আব্বু একজন বিজনেসম্যান। আমাকে কি নিয়ে যাবেন ভাইয়া? এইখান থেকে তো অনেক দূরে। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি আগে। ধন্যবাদ ভাইয়া। আমি ছেলেটাকে নিয়ে চলে আসলাম স্টেশনে। টিকিট কাউন্টারের কাছে চলে আসলাম। ভাই, এখন কি ঢাকা যাবার ট্রেন আছে? ভাইয়া আছে, একটু পর আসবে। ঢাকা বিমানবন্দরে একটা টিকিট দেন তো। এই নেন 240 টাকা। আমি টাকাগুলো দিয়ে দিলাম। পাশে থাকা একটা বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জুনায়েদ। ভাইয়া আপনার নাম কি? আমার নাম মেঘ। তোমার আব্বু আম্মুর নাম কি বা ফোন নাম্বার জানো কি? আমার আব্বুর নাম হচ্ছে সাগর চৌধুরী, আর আম্মুর নাম রিনা। আমি কারো নাম্বার জানি না, শুধু বাসার ঠিকানাটা জানি। আচ্ছা ঠিক আছে। তা তুমি এত দূর কী দিয়ে এসেছিলে? ট্রেন দিয়েই চলে এসেছি। আমার অনেক দিনের শখ ছিল যে ট্রেনে উঠব। ও আচ্ছা। আমি চলে আসলাম ঢাকায়। রাত প্রায় 3টা বেজে গেছে। এখন এখানে গাড়ি চলাচল করতেছে। আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। জুনায়েদ, তোমার বাড়ির ঠিকানাটা বলো। 2/7 সাগর চৌধুরী ভিলা। আমি একটা রিক্সাওয়ালা মামার কাছে এসে জিজ্ঞেস করলাম, মামা যাবেন নাকি? কোথায় যাবেন মামা? মামা, 27 সাগর ভিলায় যাব। ওঠেন। কত টাকা ভাড়া মামা? মামা 60 টাকা। আমরা রিক্সা উঠে বসলাম। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 30 মিনিট পর চলে আসলাম সাগর চৌধুরী ভিলায়। ভাড়া দিয়ে গেট দিয়ে প্রবেশ করতে যাব, কিন্তু পারছি না। জুনায়েদ বলল, ভাইয়া 2745 এটা ডায়াল করলেই দরজা খুলে যাবে। আমি ডায়াল করতে দরজাটা খুলে গেল। আমরা দুজন দরজার সামনে চলে আসলাম। কলিং বেল দিতে একটা লোক এসে দরজা খুলে দিল। জুনায়েদকে দেখে বলল, স্যার জুনায়েদ এসেছে। জুনায়েদের আব্বু দৌড়ে এসে জুনায়েদকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই কোথায় চলে গেছিলি? তোর জন্য টেনশন করতে করতে আমি শেষ। চল ভিতরে চল। আব্বু চলো। ওরা ভিতরে চলে গেল। আমিও চলে আসলাম বাইরে। আমার দায়িত্ব শেষ। আমি গেট থেকে বের হয়ে সোজা হাঁটতে লাগলাম। যেই দিক চোখ যায় ওই দিকেই যাচ্ছি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকতেছে। আমি পিছনে ফিরে দেখি জুনায়েদ। আমি আবার ফিরে আসলাম জুনায়েদের কাছে। কি হলো জুনায়েদ? ভাইয়া তুমি আমাকে একা রেখে কোথায় চলে যাচ্ছ? আমি আমার বাসায় চলে যাচ্ছি। তোমাকে তো তোমার আব্বুর কাছে দিয়ে দিলাম। আমি আর এখানে থেকে কি করব? না ভাইয়া, তুমি অনেক ভালো মানুষ। তুমি আমাদের বাসায় থাকবে প্লিজ।
তা কি করে হয়? আমি একজন অপরিচিত মানুষ, তোমাদের বাসায় থাকি কি করে? আব্বু আব্বু ভাইয়াকে বলো না আমাদের বাসায় থাকতে, ভাইয়া অনেক ভালো মানুষ। তুমি থেকে যাও জুনায়েদ, যখন বলছে তখন তুমি থেকে যাও আজকে, কাল না হয় যাইও। আচ্ছা ঠিক আছে। আমি ওদের সাথে আমার বাড়ির ভিতরে চলে আসলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় জুনায়েদ আসলো। বলল, ভাইয়া নিচে চলো, খাবার খাবে। আমি এখন কিছু খাবো না, তুমি খাও। না, আমাদের বাসায় এসেছো, খেতেই হবে। আমাদের বাসায় কেউ আসলে না খেয়ে থাকতে পারে না, তাকে খেতেই হয়। আচ্ছা চলো। আমি নিচে আসলাম। নিচে এসে খাবার খেয়ে জুনায়েদের সাথে বসে আছি, এমন সময় জুনায়েদের আব্বু এসে বলল, তোমার নাম কি আর তুমি কি কাজ করো? আমার নাম মেঘ, গ্রামে থাকতাম, পেপার বিক্রি করতাম। ও আচ্ছা, তুমি পড়ালেখা কতটুকু পর্যন্ত করেছো? ডিগ্রি পাস করেছি। তাহলে তো তুমি অনেক ভালো ছাত্র। তা তুমি পেপার বিক্রি করো কেন? কি করব? আর যদি একটা চাকরি করতে যায় তাহলে তাকে ঘুষ দিতে হয় 10 লক্ষ টাকা, তাই তো পেপার বিক্রি করি। তা তোমার আম্মু আব্বু কি করে? ওরা না থেকেও নেই। মানে বুঝলাম না। আসলে কি বলবো, ওরা আমাকে দেখতেই পারে না, তা আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তুমি কোথায় থাকবে? এই শহরে যখন এসেছি দেখি এইখানে একটা চাকরি বের করব আর এইখানেই থাকবো। ও আচ্ছা, এখন তো সকাল হয়ে না গেছে, সারা রাত ঘুমাও নাই। যাও, তোমরা দুইজন গিয়ে ঘুমাও। না, আমি এখন চলে যাব। আব্বু ভাইয়াকে বলো যাতে না যায়। মেঘ, তুমি যাইও না। তুমি না হয় আমাদের অফিসে কাজ করবে। আমি এখানে থাকতে পারবো না, আমি একটা হোটেলে থাকবো। কেন, এইখানে কি কোনো অসুবিধা আছে নাকি? না, অসুবিধা নাই। আমি একজন অপরিচিত মানুষ, আমাকে কি আর রাখবেন আপনার বাসায়? আমার ছেলে যাকে বলে এই বাড়িতে থাকতে সেই থাকবে, কারণ আমার ছেলে জানে কে ভালো কে খারাপ। আচ্ছা ঠিক আছে, থাকবো। জুনায়েদ যাও, এখন কি তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আর তুমি কিন্তু ভাইয়া যাবে না। আচ্ছা আমি যাব না, তুমি ঘুমাও, আমি তোমার আব্বুর সাথে অফিসটা ঘুরে আসি। আচ্ছা। জুনায়েদ চলে গেল। আমি বসে বসে আঙ্কেলের সাথে কথা বলতেছি। আঙ্কেল, এইখানে কি পেপার বিক্রি করা যাবে না? যাবে কেন? তুমি কি পেপার বিক্রি করবে? এইখানে দেখতে চাই কেমন পেপার বিক্রি হয়। যদি ভালো বিক্রি হয় তাহলে পেপার বিক্রি করব, আর যদি বিক্রি কম হয় তাহলে একটা চাকরি করব। আচ্ছা চলো আমার সাথে, আমি তোমাকে একটা দোকান থেকে পেপার কিনে দেই। আমার পরিচিত দোকান ওটা। চলেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পেপারের দোকানে। আঙ্কেল বলল, কিরে, কেমন আছিস বন্ধু? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। এই ছেলেটা আমার পরিচিত। এই ছেলেটা তোর কাছ থেকে প্রতিদিন পেপার নেবে, যদি ভালো টাকা ইনকাম হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে একটা পেপারের দাম কত? একটা পেপার 50 টাকা, 60 টাকা করে বিক্রি করতে পারবে, এর বেশিও বিক্রি করতে পারবে, এইখানে টাকা আয় বেশি। আচ্ছা আমাকে 60 পিস পেপার দেন, আগে 60টা বিক্রি করে দেখি কত করে হয়। এই নাও 60 টাকা, আগে বিক্রি করে আসো, তারপর না হয় টাকা দিও। আচ্ছা আঙ্কেল, দোয়া করবেন আমার জন্য। আমি চলে আসলাম মেন রোডে। আজকে তাজা খবর। এই মাস গ্যাংস্টার আজকেও একটা খুন করেছে। আর অনেক কিছু বললাম। 1 ঘন্টার মধ্যে দেখি সব পেপার বিক্রি হয়ে গেছে। আমি চলে আসলাম পেপারের দোকানে। সব টাকা গুনে দেখি 4000 টাকা। ভাইয়া, আপনাকে কত টাকা দিব 60টা পেপারের? আমাকে 400 টাকা দেবে, আর বাকিটা তুমি রেখে দাও। আরও নেবেন নাকি এখন? আরও 30 পিস দেন, টাকা রাতে এসে দিব। আচ্ছা ঠিক আছে, দিও। আমি 300 পিস পেপার নিয়ে প্রতিটা গাড়িতে উঠে উঠে বিক্রি করতে লাগলাম। দুপুরের মধ্যে বিক্রি করা শেষ হয়ে গেল। আমি একটা হোটেলে এসে ভাত আর মাংসের তরকারি খেয়ে নিলাম। যাক, আমাদের গ্রামের থেকে দেখা যায় এখানে ভালো বেশি। আজ থেকে এইখানে বিক্রি করব, এইসব ভাবতেছে আর হাঁটতেছে। এমন সময় কে যেন আমার শার্টের কলার টেনে ধরলো পেছন থেকে। আমি পিছনে তাকিয়ে দিয়ে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমার শার্টের কলার ধরেছেন কেন? তোকে তো চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। আমি তো পেপার বিক্রি করি, ওইখানে দেখে থাকবেন মনে হয়। পেপার তো বিক্রি করিস, তা আমি দেখেছি। এটা ছাড়াও তোকে যেন কোথায় দেখেছি লাগে। ও আচ্ছা, এখন তো ছাড়েন, লোকজন দেখতেছে। আরেকবার মনে পড়ুক, তারপর তোর খেলা দেখাবো। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে জুনায়েদ এসে দরজা খুলে দিল। ভাইয়া তুমি সারাদিন কোথায় ছিলে? একটা কাজে গেছিলাম, তাই হয়তো আসতে পারি নাই। ও আচ্ছা, ভিতরে আসো। আমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। আমি তাকিয়ে দেখি শুভর ফোন। হ্যালো শুভ, বল। ভাই, আপনি ঢাকা এসেছেন আর এইসব বিক্রি করতেছেন কেন? আমি আর আগের রূপে ফিরে যেতে চাই না। যদি যেতে চাইতাম তাহলে আরও অনেক আগে যেতে পারতাম। ভাই, আপনি একটু ভেবে দেখুন,
আমরা অনেকটা সমস্যায় আছি। আপনি না আসলে মনে হয় আমাদের গ্রুপটা ভেঙে যাবে। আর কতদিন আমরা একা একা কাজ করব? করতে থাক, আমি আর ফিরতেছি না সেই কালো জগতে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতে জুনায়েদ বলল, ভাইয়া কালো জগৎ মানে কি? কালো জগৎ এখন বুঝবে না, তুমি আরও বড় হও, তারপর বুঝবে কালো জগতের মানে কি। চলো খাবার খেয়ে নেই। আঙ্কেল কোথায়? আব্বু অফিসে আসবে সন্ধ্যায়। ও আচ্ছা। আমরা খাবার খেয়ে গল্প করতে লাগলাম। আচ্ছা জুনায়েদ, তোমার আব্বুকে তো দেখেছি, তোমার আম্মু কোথায়? আমার আম্মু না কি আকাশের তারা হয়ে গেছে, আব্বু বলেছে। ও আচ্ছা। আমরা বসে বসে গল্প করতেছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলতেই সামনে থাকা মেয়েটিকে দেখে চমকে উঠলাম, কারণ সামনে ছিল লেডি মাফিয়া কিংয়ের লিডার জান্নাত। আমাকে দেখে জান্নাত বলল, তুমি এইখানে? আপনি এখানে কি করেন? আমার বাড়িতে আমি থাকবো না তো গরু ছাগল থাকবে? থাকতেও তো পারে। আমি আর কিছু না বলে জুনায়েদের কাছে চলে আসলাম। জান্নাত এসে বলল, আমার লক্ষ্মী ভাইটা কি করে? তোমার সাথে কোনো কথা নাই, তুমি খুব পচা। আমার মেঘ ভাইয়া খুব ভালো, আমাকে কত কিছু এনে দেয়। এই দেখো আমাকে আইসক্রিমও এনে দিয়েছে, তুমি খেয়ে ফেলবে তাই আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। তোর মুখেরটা আমি খাবো না, তুই খা। আর আব্বু আসে না এখনো? না আসে নাই। আব্বুর তো এতক্ষণে এসে যাবার কথা। আচ্ছা তোরা থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। জান্নাত চলে গেল। আমি আর জুনায়েদ বসে বসে টিভিতে কার্টুন দেখতে লাগলাম। কার্টুন দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল খেয়াল নেই। জুনায়েদ বলল, ভাইয়া এখনো তো আব্বু আসে নাই, আব্বুর কিছু হয়ে যায় নাই তো? না কিছু হবে না, তোমার আপুকে গিয়ে বলো ফোন দিতে, দেখো কি বলে। আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো আর বলল, একটু যাবেন আব্বুকে নিয়ে আসতে? কোথায় আর অফিসের নাম কি? জিআর অফিস। আচ্ছা আমি যাইতেছি। এই বলে চলে আসলাম নিচে। আঙ্কেলের গাড়ি দুইটা, একটা বাসায় ছিল আর একটা নিয়ে গেছে। আমি অফিসের সামনে এসে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেল এত সময় লাগলো কেন, আর আপনার গাড়ি কোথায়? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই যেতে পারি নাই, আর অফিসে একটু কাজ ছিল ওইটা করেছি। ও আচ্ছা, ওঠেন। হুম। আমি আঙ্কেলকে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। আব্বু আজ এত রাত হলো কেন আসতে? কি করবো রে মা, অফিসে অনেক কাজ, ওইগুলো করেছি, আর গাড়িটাও নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমিও চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। আঙ্কেল, আমি আমার রুমে চলে যাই। এইখানে কি ভালো লাগতেছে না নাকি? তা না, আমার ঘুম পাচ্ছে তাই বলছিলাম। আচ্ছা যাও তাহলে। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত আমার রুমে। কি ব্যাপার, তুমি এইখানে? তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি শুনতে। কি শুনবে বলো। তুমি আগের রূপে ফিরে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। গরিবের উপরে অনেক অত্যাচার হচ্ছে, তুমি নেই, কে দেখবে তাদের? তুমি আছো কিসের জন্য, তুমি দেখবে। দেখো আমি মাত্র কয়েক মাস হয়েছে এই মাফিয়া জগতে এসেছি, তুমি না থাকলে এই গ্যাংটা চলবে না। সেটা পরে ভেবে দেখবো। যখন খুব খারাপ অবস্থা হবে দেশের, তখন আমি আবার সেই অন্ধকার জগতে চলে যাব। এটা তোমার ব্যাপার, আমি আর কিছু বলবো না। যখন দেখবে তোমার গ্যাংয়ের লোক মারা যাচ্ছে তখন ঠিকই যাবে। জান্নাত চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতেছি কী করব। আবারও কি সেই কালো জগতে ফিরে যাব নাকি? একবার বেরিয়ে এসেছি, দেখি কি অবস্থা হয়। এসব ভাবতেছি এমন সময় শুভর ফোন। হ্যালো শুভ, বল। ভাই, রাব্বানি মারা গেছে একটু আগেই। আপনি কি আমাদের মেরে ফেলতে চান নাকি? কি বলছিস এইসব? রাব্বানি মারা গেল কি করে? আমাদের অন্য একটা মাফিয়া দল, ওই দলের লিডার ছিল রাব্বানি, আজ একটু আগেই মারা গেছে। আপনি যদি বলেন তাহলে আমরা সবাই গ্যাং ছেড়ে দেই। তাদের গ্যাং ছাড়তে হবে না, কাল আমি আবার কালো জগতে ফিরে যাব। সত্যি বলতেছেন ভাই? সত্যি বলতেছি। কাল আমি আবার আসবো সেই আগের রূপ নিয়ে, যাকে সবাই ভয় পায়। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম পেপারের দোকানে। চাচা, আজকের আপডেট কি জানেন? মাফিয়ার ডানাত রাব্বানি মারা গেছে আর নতুন খবর হচ্ছে সেই আগের ডেভিল কিং ফিরে আসতেছে। ও আচ্ছা, আজকে 500 পিস পেপার দিবেন, যদি বিক্রি হয় আবার এসে নিব। তোমার জন্য রেডি করে রাখছি। আর আজকের বড় বাজার একটা অনুষ্ঠান আছে, ওইখানে খানা বিক্রি করতে পারবে। এখন চলে যাও। আচ্ছা। আমি পেপার নিয়ে চলে আসলাম বাজারে। আসতেই দেখি আমাকে মানুষ ঘিরে ধরেছে পেপারের জন্য। তাই দামটা 60 থেকে 90 টাকা করে দিলাম। সব পেপার 1 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। আমি এবার চলে আসলাম দোকানে, আরও 600 পেপার নিয়ে বাজারে চলে আসলাম। 400 পিস বিক্রি করার পর দেখি আর চলতেছে না, তাই চলে আসলাম গাড়িতে। ডেকে ডেকে পেপার বিক্রি করতেছি। এমন সময় পেছন থেকে আমার শার্টের কলার টেনে ধরলো।
আমি পিছনে ফিরে দেখি একটা পিচ্চি ছেলে, দেখে মনে হয় 7 থেকে 8 বছর হবে। কিছু কি বলবা নাকি? ভাইয়া আমাকে 100 টাকা দিবেন? আমি আজ 3 দিন ধরে কিছু খাইনি। কেন? তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু মারা গেছে। একটা দোকানে কাজ করতাম, ওইখানে অনেক টাকা পাই। টাকা চাওয়াতে আমাকে কাজ থেকে বের করে দেয়। আচ্ছা, তুমি আমার সাথে 10 মিনিট দাঁড়াও, আমি আর এই 30টা পেপার বিক্রি করে ফেলি। আচ্ছা ঠিক আছে। আমি পেপারগুলো বিক্রি করে ছেলেটাকে নিয়ে চলে আসলাম একটা হোটেলে। দুজনে খাবার খেয়ে বসে আছি। তুমি কোথায় কাজ করতে? আমাকে নিয়ে যেতে পারবে? এই তো সামনে একটা বড় বাজার আছে, ওইখানে কাজ করতাম। চলেন নিয়ে যাই। আমি ছেলেটার সাথে চলে আসলাম সেই দোকানে। আমাকে দেখে সে সবাই শাটার লাগিয়ে দিতেছে। সেটা দেখে ছেলেটা বলল, ভাইয়া আপনাকে দেখে শাটার বন্ধ করে দিচ্ছে কেন? এসব তুমি বুঝবে না কেন বন্ধ করে দিচ্ছে। কোন দোকানটা দেখাও তো। ওই যে লাল কালার শাটার লাগানো ওইটা। আমি দোকানের সামনে এসে দিলাম এক লাথি। শাটারের টিন ভেঙে গেছে। আশেপাশের মানুষ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওসব পাত্তা না দিয়ে দোকানের শাটার খুলে ভিতরে চলে আসলাম। মালিক দেখে আমাকে দেখে কাঁপতেছে। কিরে, এইভাবে কাঁপাকাঁপি করছিস কেন? ভাই, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে দেখে কে ভয় না পায়? আমাকে দেখে যখন ভয় পাস তাহলে এই ছেলেটার বেতন দিস নাই কেন? এমনি দেই নাই। ছেলেটা কয় মাসের টাকা পাবে এখনই দে, তা না হলে তো বুঝতেই পারছিস তোর আর কোনোদিন দোকান চালাতে হবে না, রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। ভাই, এখনই দিতেছি। এই নে তোর টাকা। 4 মাসের বেতন 9,000 করে প্রতি মাসে। এখন তো দিয়ে দিলি ভয়ে, আর কখনো যদি এমন করিস তাহলে তোর খবর আছে। এই বলে চলে আসলাম দোকানের বাইরে। তোমার টাকা তো তুমি পেয়ে গেছো, ছোট একটা দোকান খুলে চা বিস্কুট বিক্রি করো, তাহলেই হবে। ঠিক আছে ভাই। আমি বাড়িতে না গিয়ে সোজা ডেরায় চলে আসলাম। এসে দেখি জান্নাত সবাইকে যেন কি বলতেছে। আমি যেতেই শুভ বলল, এই সবাই এদিকে আসো, ভাই আসছে আবার আমাদের মাঝে। কি ব্যাপার জান্নাত, তুমি এইখানে কি করো? এইটা তো আমাদের সবার সিক্রেট জায়গা। ভাই আমি নিয়ে এসেছি আজকে, আগে কখনোই আসে নাই, আপনি আসবেন বলে নিয়ে এসেছি। আচ্ছা, ভালো কাজ করেছিস। তা আমাদের লোক সংখ্যা কতজন আছে মোট? ভাই সবাই তো চলে গেছে, এখন যদি আপনার কথা বলি তাহলে চলে আসবে। আজকে রাতে 12টার মধ্যেই সবাইকে বলবি এখানে থাকার জন্য। একটা বড় মিশন আছে, যে কিনা আমাদের লোকদের মারে। আমি কি তাকে ছেড়ে দিব নাকি? ঠিক আছে ভাই, আমি এখনই সবাইকে বলে দিতেছি আসার জন্য। রাত প্রায় 11টা বাজে। আমি আমাদের ডেরায় বসে আছি, এমন সময় শুভ এসে বলল, ভাই সবাই রেডি হয়ে চলে আসছে এখনই। জান্নাতের আসার কথা ছিল নাকি? না তো ভাই, জান্নাত আপু আমাদের সাথে আর যাবে না, আমি মানা করে দিছি। ভালো করেছিস, চল এখন। আমরা চলে আসলাম মিশনের সেই জায়গায়। এসে দেখি ওরা আগে থেকে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কিরে মীর, তুই আবার ফিরে এসেছিস? তোকে না একবার অনেক মেরেছিলাম, তারপর তো তুই গ্যাং ছেড়ে চলে গিয়েছিলে। আরে গুরু, তোকে তো আমি সেই দিনই মেরে ফেলতে পারতাম। আমার বোন তোদের কাছে বন্দি ছিল, তাই কিছু করি নাই। আজ দেখ তোদের কেমন অবস্থা করি। এই বলে গুরুর বুক বরাবর দিলাম এক লাথি। গুরু গিয়ে সামনে একটা গাছের সাথে ধাক্কা খায়। আমার গ্যাংয়ের লোকদের ইশারা করতে তারাও মারতে শুরু করে। গুরুর লোকদেরকে মেরে আত্মরা বানিয়ে ফেলেছে। এই শুভ, আমার বক্সটা আনতো। ভাই বলেন। আমি বক্সে কাটারটা বের করে গুরুর পায়ের আঙুল কেটে ফেললাম। কিরে গুরু, এখন কেমন লাগে? মাত্র তো একটা কেটেছি, এখন তো সবগুলো কাটবো। এতদিন তোদের কিচ্ছু বলে নাই, আজ থেকে আবার শুরু হবে অন্ধকার রাজার শাসন। এই বলে গুরুর পায়ের সব আঙুলগুলো কেটে ফেলে দিলাম পানিতে। শুভ, ওর বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে ওকে আর লিখে আসবি, আবার অন্ধকার জগতের বাদশা ফিরে এসেছে। ঠিক আছে ভাই। আমি আমার গাড়িটা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। আমি ভিতরে যেতেই আঙ্কেল বলল, কি ব্যাপার মেঘ, আজকে কোথায় ছিলে? তোমাকে বাড়িতে এসে পেলাম না। আঙ্কেল, আমি তো বাড়িতেই ছিলাম, কিছুক্ষণ আগে বের হয়েছি, একটা কাজ ছিল ওইটার জন্য। আর আপনারা এখনও ঘুমান নাই? না, তোমার জন্য জেগে আছি। এখন তো আমি চলে এসেছি, এখন ঘুমান গিয়ে। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত বসে আছে। জান্নাত, তুমি? গুরুর কি করেছেন? যা করি সবার তাই করেছি। ও আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবে? বলো। কিভাবে যে বলি। না বলতে বলে থাক, বলা লাগবে না। বলছি আমার একটা মামাতো ভাই আছে, আমার গোসল করার ভিডিও করেছে। বাকিটার বলতে হবে না, আমি বুঝে গেছি কি করতে হবে, বলো। তোমার যা খুশি করো, কারণ ও গ্যাংয়ের সাথে আছে। ওর বাসার ঠিকানা দাও। 906 নাম্বার বাসা, এই জায়গায়। ঠিক আছে, রবিবার সকালে ওর মরা দেহ খবর দেখতে পারবে। এখন যাও। ঠিক আছে। জান্নাত যেতে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। খাওয়া দাওয়া করে চলে আসলাম পেপারের দোকানে। চাচা কেমন আছেন? ভালো আছি।
আজ এত দেরি করলে কেন? আজ তো একটা বড় নিউজ আছে। এই দেখো, RS গ্যাংস্টার আবার ফিরে এসেছে। কাল রাত শুরুকে মেরে ফেলেছে। আজকে 700 পেপার নিয়ে যাও, বিক্রি করে ফেলতে পারবে, বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে। আমি পেপারগুলো নিয়ে চলে আসলাম বিভিন্ন জায়গায়। বিকালের আগে সবগুলো পেপার বিক্রি করে ফেললাম। সন্ধ্যায় বাসায় এসে দেখি আঙ্কেল চলে এসেছে। আমি আঙ্কেলের পাশে বসতে আঙ্কেল বলল, মেঘ, আজকে খবরের কাগজে দেখেছো একটা লোকের মৃত্যু নিয়ে লিখেছে। আঙ্কেল, কিন্তু লোকটাকে? লোকটা হচ্ছে একটা মাস্তান, অনেক মেয়েকে ধর্ষণ করেছে, আবার মেরেও ফেলেছে। যাক, ভালোই হলো, মাফিয়া কিং ফিরে এসেছে। এখন সবাই শান্তিতে ঘুমাতে পারবে। আঙ্কেল, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার রুমে এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে। কী ব্যাপার, জান্নাত আমার রুমে ঘুমাচ্ছে কেন? আমি জান্নাতকে না ডেকেই চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত নেই। কী ব্যাপার, জান্নাত কোথায় গেল? আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি জান্নাত বসে আছে। আঙ্কেল, আপনার অফিসে কি হয়েছে? কিছু গুন্ডা প্রতিদিন আসে টাকার জন্য। টাকা দেই না দেখে প্রতিদিন এসে অনেক কিছু ভেঙে চলে যায়। কাল আমি যাবনি, আপনি বাসায় থাকেন। ঠিক আছে, তুমি যাইও। রাতে খাওয়া দাওয়া করে জান্নাতকে বলে চলে আসলাম বাইরে। শুভকে ফোন দিতেই ফোন রিসিভ করে বলল, ভাই বলেন। একটু আয় তো, 3 রাস্তার মোড়ে একটা কাজ আছে। লোক নিয়ে আসবো নাকি একাই আসবো? একাই আয়, লোক লাগবে না। ঠিক আছে ভাই, 5 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। কিছুক্ষণ পর শুভ আসলো। শুভকে নিয়ে চলে আসলাম জান্নাতের মামাতো ভাইয়ের বাড়িতে। কলিং বেল দিতে সূর্য দরজা খুললো। আমাকে দেখে যে পালিয়ে যেতে যাবে, শুভ তাকে ধরে গাড়িতে উঠিয়ে দেয়। আমি গাড়িতে উঠে পড়লাম। কি রে সূর্য, কেমন আছিস? অনেকদিন পর দেখা। ভাই, আপনি হঠাৎ এখানে? জান্নাত তো তোর মামাতো বোন, তাই না? ভাই, কেন? ওর নাকি তুই ভিডিও করেছিস। তাতে আপনার অসুবিধা কি? আমারই তো অসুবিধা। এই বলে মুখে টেপ লাগিয়ে দিলাম। বক্স থেকে কাটারটা বের করে ওর হাতের আঙুলগুলো কেটে ফেললাম। সূর্যের দিকে তাকিয়ে দিয়ে কান্না করতেছে। কী রে, এখন কেমন লাগে? সূর্য কিছু বলতে পারছে না, ওর মুখে টেপ লাগানো, তাই ওর পায়ের সবগুলো আঙুল কেটে ফেললাম। ভাই, একে আর মেরে কি করবেন? ও তো এমনিতেই শেষ হয়ে গেছে, আর মারার দরকার নেই। আমি সূর্যের মুখ থেকে টেপটা খুলে দিলাম। এখন বল, ভিডিওটা ডিলিট করবি নাকি তোকে মেরে ফেলবো? ভাই, ডিলিট করে দেবো, প্লিজ আমাকে মেরে ফেলবেন না। তোর ফোন দে, আমি নিজে ডিলিট করব। পকেটে আছে, দেখেন। আমি ভিডিওটা ডিলিট করে ফেললাম। শুভ ওকে হাসপাতালে নামিয়ে দিয়ে আয়। ঠিক আছে। আমি 3 রাস্তার মোড়ে নেমে গেলাম। শুভ সূর্যকে নিয়ে চলে গেছে। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। সূর্যের কি করেছো? আমাকে তো চিনোই, আমি যা করি তাই করি। তাই বলে এত নৃশংসভাবে ওকে মারবে? কিরে জান্নাত, মেঘ কাকে মেরেছে? বাজারে একটা লোক একটা ছেলেকে মারছিল, আমি বাধা দিচ্ছিলাম, পরে আমাকে একটা চর মারছে, এটাই বলতেছে। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত আর তার ভাই আঙ্কেল বসে আছে। আচ্ছা আঙ্কেল, আমি তো অনেক দিন ধরে এইখানে আছি, আন্টিকে তো একদিনও দেখলাম না। আন্টি কোথায়? তোমার আন্টি বেঁচে থেকেও নেই। মানে বুঝলাম না আপনার কথা। আমি বলছি, আমার একটা বড় অসুখ হয়েছে, গত 3 মাস ধরে হাসপাতালে আছে। জান্নাত আস্তে আস্তে সব বলতে লাগলো। বলা শেষ হতে বললাম, এই রোগের কি কোনো ওষুধ নেই? না, নেই। আমি অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কেউ কিছু বলতে পারে নাই। ও আচ্ছা, আমি কি আন্টিকে একটু দেখতে পারি? কাল তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে বসে আছি। জান্নাত এসে বলল, নিচে আসো, খাবার রেডি করেছি। আমি জান্নাতের সাথে নিচে চলে আসলাম। দেখি সবাই বসে আছে আমার জন্য। আমিও বসে পড়লাম টেবিলে। খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতেছি, এমন সময় আঙ্কেল এসে বলল, মেঘ চলো, একটু অফিসে যাব, এরপর হাসপাতালে যাব। ঠিক আছে চলেন। আমি আঙ্কেলকে নিয়ে অফিসে চলে আসলাম। এসে দেখি কয়েকটা লোক বাহিরের জিনিস ভাঙতেছে। আমি কাছে যেতেই ছেলেগুলো পিছনে ফিরে আমাকে দেখে বলল, ভাই, আপনি এখানে? কিরে, তোরা আমার দল ছেড়ে এখন এইসব করতেছিস? সরি ভাই, আর করব না, মাফ করে দেন। এই তোরা চল তাড়াতাড়ি, না হলে একটা হিংস্র জন্তুর কাছে আমাদের মরতে হবে। এই বলে ওরা দৌড়ে পালিয়ে গেল। আমি আঙ্কেলের কাছে এসে বললাম, আঙ্কেল আর কোনো ভয় নেই, ওরা আর আসবে না। এখন কি ভিতরে যাবেন নাকি হাসপাতালে যাবেন? হাসপাতালে যাব, আমি এসেছিলাম এদের জন্য। ও আচ্ছা। আমি আর আঙ্কেল চলে আসলাম হাসপাতালে। 302 নম্বর কেবিনে দেখে একজন মহিলা শুয়ে আছে। আঙ্কেল আমাকে নিয়ে তার কাছে গেল। আঙ্কেল, উনি কি আপনার স্ত্রী? এটাই আমার স্ত্রী।
কোনো কথা বলতে পারবে না, এইভাবেই শুয়ে থাকবে। আঙ্কেল আপনি এখানে থাকেন, আমি বাইরে থেকে আসতেছি। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম বাইরে, ফোনটা বের করে শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ, ভাই বলেন। দুবাইয়ের বড় হাসপাতালে বড় ডাক্তারের সাথে কথা বল, আমি তোকে একটা মহিলার সব কাগজপত্রে ছবি পাঠাচ্ছি, তুই ওনাকে দিয়ে বল, দেখ কি বলে। ঠিক আছে ভাই, আপনি ছবিগুলো পাঠান, আমি কথা বলতেছি। আমি ফাইল থেকে সবগুলো কাগজপত্রে ছবি তুলে শুভকে পাঠিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টা পর শুভ ফোন করলো। হ্যালো শুভ, বল। ভাই ওকে দুবাই নিয়ে যাবেন না নাকি এখানেই চিকিৎসা করাবেন? দুবাই নিয়ে যাব। ডাক্তার বলেছে দুবাই উনি প্রতি শুক্রবারে আসে, সিঙ্গাপুর ওনার হাসপাতাল আছে, ওইখানে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, তা তুই একটা পার্সোনাল বিমান রেডি কর, আজকে রাতে উঠলে সকালে যায় চলে যেতে পারে সিঙ্গাপুরে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল, আন্টিকে নিয়ে আমি সিঙ্গাপুর নিয়ে যাব, ওইখানে চিকিৎসা করাবো, আপনি যদি অনুমতি দেন। কিন্তু তুমি একা কি ওইখানে থাকতে পারবে? জান্নাতকেও নিয়ে যাও সাথে, আর যেই দিন চলে আসবে ওই দিন আমি যাব। ঠিক আছে আঙ্কেল, আপনি এখন বাসে চলে যান, গিয়ে জান্নাতকে বলেন রেডি হয়ে থাকতে, সন্ধ্যায় চলে যাব সিঙ্গাপুরে। ঠিক আছে। আঙ্কেল চলে গেল। আমি ডাক্তারের সাথে কথা বলে আন্টির সব কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। সন্ধ্যায় জান্নাত আসলো, আমি জান্নাতকে নিয়ে চলে আসলাম বিমানবন্দরে। সব কিছু সার্চ করার জন্য আমাদের বিমানে ওঠালো। আমরা বিমানে উঠে বসে পড়লাম। এমন সময় কে যেন পিছন থেকে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কি রে, তুই এইখানে? ভাই আপনি চলে গেছেন নাকি আসছেন, তাই দেখতে আসলাম। এই তো এখনই চলে যাবো, আর তুই খেয়াল রাখিস এই দিকটার, যদি কোনো ঝামেলা হয় ফোন দিবি আমাকে। ঠিক আছে ভাই। 7টায় বিমান আকাশে উড়াল দিল। বসে আছি, এমন সময় জান্নাত এসে বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি একটু কি জানতে পারি? আমি সিঙ্গাপুর যাচ্ছি। কেন, তুমি জানো না? না তো, আর আম্মুকে সাথে নিয়ে যাচ্ছি কেন? আন্টি চিকিৎসা করাবো ওইখানে, তাই নিয়ে যাচ্ছি। ও আচ্ছা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি, এমন সময় বিমান থেকে আমাদের কিছু খাবার দিয়ে গেল। আমরা খাবার খেয়ে যে যার মতো বসে আছি। জান্নাত বলল, আচ্ছা তুমি এই মাফিয়া জগতে ঢুকলে কি করে? আমি মাফিয়া জগতে ঢুকেছি একটা বড় ভাইয়ের হয়ে। তিনি ছিলেন এই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। উনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তখন থেকে আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং হয়ে যাই। আস্তে আস্তে দেশ শাসন করতে থাকি। একদিন আমি একটা কাজের দেশের বাইরে গিয়েছিলাম, তখন ইমনের লোকেরা আমার বোনকে ধরে নিয়ে গেছে। আমি জানতে পেরে আমার বোনকে ছাড়িয়ে আনার শেষ সময়ে পেছন থেকে কে যেন আমার মাথায় খুঁজরে বাড়ি দেয়। আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরতে দেখি আমি হাসপাতালের বেডে। শুভ আর আমার লোকেরা ছিল ওইখানে। আমি আস্তে আস্তে সব বললাম। জান্নাত শুনে বলল, ও ভালো, তা তোমার পরিবার কোথায় এখন? তোমাকে কেন মেনে নেয়নি? না, এখন আর ওরা আমাকে দেখতে পারে না, তাই আমি আর তাদের কাছে যাই না। গিয়েও কী হবে, সবারই অবহেলার পাত্র। কথা বলতে বলতে কখন যে বিমান সিঙ্গাপুরে বিমানবন্দরে ল্যান্ড করলো, আমরা নামতে দেখি সিঙ্গাপুরে মাফিয়া কিং আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি যেতেই বলল, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাব্বির, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, চলেন ভাই। আগে হাসপাতালে যেতে হবে, ওনাকে ভর্তি করে আসতে হবে, এরপর যাব তোমার বাসায়। ঠিক আছে ভাই, আপনি এইখানে দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসতেছি। ঠিক আছে যাও। আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সাব্বির গাড়ি নিয়ে আসলো। আমি গাড়িতে উঠে চলে আসলাম সিঙ্গাপুরের বড় হাসপাতালে। আন্টিকে অ্যাডমিট করিয়ে ডাক্তারের সাথে কথা বলে জান্নাতকে নিয়ে চলে আসলাম সাব্বিরের বাসায়। কলিং বেল দিতে কে যেন দরজা খুললো। সাথী, তোমাকে বলছিলাম না যে বাংলাদেশ থেকে মাফিয়া আসতেছে? তিনি ওই হচ্ছে মাফিয়া কিং আরএস, আর এটা ওনার স্ত্রী। আমি সাব্বিরের কথা শুনে তো অবাক, কারণ জান্নাতকে আমার বউ বানিয়ে দিয়েছে। এই সাব্বির, এসব কি বলছিস? উনি আমার বউ না, আমি ওনাদের বাসায় থেকে চাকরি করি, মালিকের মেয়ে। আর যাকে হাসপাতালে ভর্তি করেছিস তার মেয়ে হচ্ছে উনি। ভাইয়া ভেতরে আসেন, বাহির থেকেই কি কথা বলবেন নাকি? আমরা ভিতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে বসে আছি। সাব্বির বলল, ভাই চলেন, হসপিটালে যাব এখন। চল। আমরা গাড়িতে এসে বসতে কিছুক্ষণ পর সাথী ভাবি আসলো। দেখে মনে হচ্ছে ডক্টর। ভাবি, আপনি কি ডক্টর? আমি একজন MBBS ডক্টর। তাহলে তো ভালোই হলো। আমরা কথা বলতে বলতে চলে আসলাম হাসপাতালে। সাথী ভাবি দেখতে লাগলো আন্টিকে। ভাবি, কি বুঝলেন দেখে? আমি বড় ডক্টরদের সাথে কথা বলে দেখছি, আজকে রাতের মধ্যেই অপারেশন করে ফেলবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তিনি। আমরাও এটাই চাই। আমি চলে আসলাম বাহিরে। সাব্বির, আহমেদকে চিনিস, যে নকল টাকার ব্যবসা করে? ভাই কেন? তার সাথে দেখা করে দিতে পারবি?
চলেন আজকে মনে হয় 3 রাস্তার মোড়ে ওই থাকবে। জান্নাত তুমি এইখানে থাকো, আমি আসতেছি কিছুক্ষণ পরে। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম সাব্বিরের সাথে 3 রাস্তার মোড়ে। দূর থেকে দেখা যাচ্ছে একটা লোক সবাইকে নকল টাকা দিচ্ছে। আমি মুখে মাস্ক লাগিয়ে নিলাম যাতে চিনতে না পারে। আমি আর সাব্বির সামনে যেতেই বলল, হ্যাঁ সাব্বির ভাই, আপনি এখানে? আর উনি কে? উনি তোর সাথে দেখা করতে এসেছে। কে ভাই তুমি? দেখি একটু মাস্কটা খোলো। আমি মাস্ক খুলতেই আহমেদ আমাকে দেখে ভয়ে আঁতকে উঠল। কিরে, কী দেখছিস এমন করে? তোর জন্য এখানে এসেছি। তুই আমার গ্যাংয়ের নামে সবার কাছে নকল টাকা দিয়ে আমার নাম দিয়েছিস, আর তোকে কি করব এখন বল। বাবা ভাই, আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো এমন কাজ করব না। এ কসম, আপনার পায়ে পড়ি, প্লিজ মাফ করে দেন। আমি আহমেদকে লাথি দিয়ে সরিয়ে দিলাম। শালা কুত্তার বাচ্চা, আমার খেয়ে আমার ক্ষতি করিস? এই বলে আহমেদের গলা চেপে ধরলাম। সাব্বির আমাকে ছাড়াবার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। সাব্বির ছাড়া আমাকে, ওকে মেরেই ফেলবো। ও ভেবেছে ওকে কিছু করতে পারবো না। ভাই এইখানে ভেজাল করা যাবে না, এইখানে আইন খুব খারাপ। ভুল কিছু করে আপনাকে জেলে ঢুকিয়ে দিবে, পরে সমস্যা হয়ে যাবে। আর তুই আমাকে জেলের ভয় দেখাস না? আমি জেল থেকে এসেছি। আমি যা মার খেয়েছি তুই তো মনে হয় কখনো খাস নাই, তাই জানিস না। ভাই, আমি কখনো খাই নাই, তাই বলতে পারি না যে কেমন মায়ের দেয়। একদিন গিয়ে দেখতে হবে কেমন মায়ের দেয়। চল এখন হাসপাতালে, ওইদিকে কি হচ্ছে ওটা তো জানি না। ভাই চলেন। আমরা চলে আসলাম হাসপাতালে। এসে দেখি জান্নাত বাইরে বসে আছে। জান্নাত বাইরে বসে আছো কেন? আন্টি কোথায়? আমাকে অপারেশন রুমে নিয়ে গেছে একটু আগে। ও আচ্ছা। আমি বসে বললাম জান্নাতের পাশে। প্রায় 4 ঘন্টা অপারেশন করার পর সাথীভাবে বের হয়ে বলল, আমার আম্মু এখন একদম সুস্থ আছে, আর এখন দেখা করা যাবে না, পরে দেখা করতে হবে। আর ভাইয়া আপনি আসেন একটু, আপনাকে কিছু ওষুধের নাম লিখে দেই, নিয়ে আসতে হবে নিচ থেকে। ঠিক আছে চলো। আমি সাথীর সাথে যেতে লাগলাম। সাথীর কেবিনে এসে বসে আছি, এমন সময় পকেটে ফোনটা বেজে উঠলো। তাকে দেখে শুভ ফোন দিয়েছে। হ্যালো শুভ, বল। ভাই একটা মিশন আছে, রাতে আমরা ওইটা কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, আর সাবধানে করবি যাতে কারো ক্ষতি না হয়। ঠিক আছে। সাথী এসে কিছু ওষুধ লিখে দিল। আমি ওষুধগুলো এনে দিলাম নার্সের কাছে, ওরা ঠিক সময় খাইয়ে দিবে। আমি চলে আসলাম বাইরে। এসে দেখি সাব্বির বসে বসে জান্নাতের সাথে কথা বলতেছে। জান্নাত এখন কি বাসে চলে যাবে নাকি এখানে থাকবে? এখানে থেকে কি করব? আর আম্মুকে তো দেখেছি, আবার না হয় কাল থাকবো সারাদিন। ঠিক আছে তাহলে চলো। এই বলে আমরা চলে আসলাম সাব্বিরের বাসায়। দুপুর লাঞ্চ করে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকাল 5টায়। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। এসে দেখি সাব্বিরের সাথে দোলনায় বসে আছে। ওদের ডিস্টার্ব না করে চলে আসলাম নিচে। এসে দেখি খুব সুন্দর একটা ফুলের বাগান, অনেকগুলো ফুল আসে। আমি একটা ফুল ছিঁড়তে সাথী বলল, ভাইয়া এই ফুলগুলো ছিঁড়বেন না, আমার মেয়ে লাগিয়েছে, যদি এসে দেখে ফুল ছিঁড়া তাহলে খুব বকাঝকা করবে। আচ্ছা ঠিক আছে, ছিঁড়ব না। এই বলে চলে আসলাম আমার রুমে। এসে দেখি জান্নাত বসে বসে কার সাথে যেন কথা বলতেছে। কি ব্যাপার জান্নাত, কার সাথে কথা বলতেছো? কার সাথে না, আব্বু ফোন দিয়েছিল, আব্বুর সাথে কথা বললাম। আব্বু কাল আসছে এখানে। আসুক, সমস্যা নাই। এই বলে আমি বেলকনিতে চলে আসলাম। বেলকনিতে দাঁড়িয়ে পুরো এলাকাটা দেখা যায়, কারণ এলাকাটা খুব ছোট। আমি ফোনে ছবি তুলে নিলাম। সন্ধ্যায় সাব্বিরের সাথে বাইরে ঘুরতে বের হলাম। দেখতে দেখতে পুরো এলাকা ঘুরে ফেললাম। সামনের দিকে একটা মেলা আছে। সাব্বির এইখানে রাখিস তো, কিছু কিনবো ওদের জন্য। ঠিক আছে ভাই। সাব্বির গাড়িটা সাইড করে রেখে দিল। আমিও চলে আসলাম মেলার ভিতরে। অনেক কিছু কিনে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে জান্নাত এসে দরজা খুলে দিল। এতগুলো জিনিস দেখে বলল, এগুলো কার জন্য এনেছো? তোমাদের জন্যই তো আনছি, আর কার জন্য আনবো? ও আচ্ছা। ওরা খুলে দেখতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। ভাই কেমন হয়েছে এইগুলো? খুব সুন্দর। আচ্ছা সবগুলো দুইটা দুইটা করে কেন? একটা আপনার আর একটা জান্নাতের। ও আচ্ছা। আমি আর কিছু বললাম না, বসে বসে টিভি দেখতেছি। কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ডাকতে লাগলো। আমরা খাবার খেয়ে চলে আসলাম সোফায়, বসে বসে টিভি দেখতেছি। এমন সময় একটা খবর শুনে খুব অবাক হলাম, কারণ দেশের টপ বিজনেসম্যান সাইফুল চৌধুরী অসুস্থ আছেন অনেক দিন ধরে। কোনো ডাক্তারই কোনো কিছু করতে পারছে না। আমি সাথে সাথে শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ। ভাই বলেন। আমার বাড়িতে কি দেখবি আব্বু খুব অসুস্থ নাকি? অসুস্থ থাকলে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবি। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। বসে বসে চা খাচ্ছি আর টিভি দেখতেছি। এমন সময় সাব্বির বলল, ভাই আজকে রাতে একটা মিশন আছে,
আপনি বাসায় থাকেন, আমি আসবো, অনেক রাত হবে। ভাবি কি তোর সব কিছু জানে? আমি ওর সব কিছু জানি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা যাস। কিন্তু ভাবতেছি যে আজকের মিশনটা খুব কঠিন হয়ে যাবে আমার জন্য। কেন কঠিন হবে কেন? আমার ডান হাত সৃজন খুব অসুস্থ, তাই ভাবতেছি কি করব। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর সাথেই আছি। আর জান্নাতও একজন লেডি মাফিয়া কিং, জান্নাতকে বললে জান্নাতও যাবে। ওহ আচ্ছা, 11টার দিকে বের হতে হবে। আচ্ছা, আর আমার জন্য একটা স্নাইপারও 0.2 ক্যালিবারের একটা পিস্তল রাখবি। এই দুইটা হলে আমার আর কিচ্ছু লাগবে না। 02 এই পিস্তল, এই গুলি তো কম আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তুই কোনো চিন্তা করিস না, আমার এটাই লাগবে। আচ্ছা, আমি ব্যবস্থা করে রাখতেছি। আমি আমার রুমে চলে আসলাম, এসে দেখি জান্নাত কান্না করতেছে। জান্নাত কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? আমি বলেছিলাম না আমার মামাতো ভাই খুব খারাপ। এই দেখুন ফেসবুকে আপলোড করে দিয়েছে ওর ভিডিওটা। ওয়েট, তুমি বসো আর চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা করতেছি। ওই দিন তো ছেড়ে দিয়েছি, আজ আর ছাড়বো না। এই বলে শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ। ভাই বলেন। সূর্যকে আমাদের ডেরায় এনে এমন যন্ত্রণা দিয়ে মারবি যাতে আফসোস করে। ভাই কেন, কী হয়েছে আবার? পরে বলবো তোকে, যা বলছি তাই কর। ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। আমি নিজে চলে আসলাম। এই সাব্বির, তোর ল্যাপটপটা দে তো, যেটাতে হ্যাকিং করা যায় ওইটা। এই নে, আর কি করবি এখন? পরে বলবো। এই বলে আমি চলে আসলাম জান্নাতের কাছে। জান্নাত, তোমার মামাতো ভাইয়ের ফোন নাম্বারটা বলো তো। 01977578676, এটাই ওর নাম্বার। আমি নাম্বারটা ল্যাপটপে নিয়ে ওর পুরো ফোনটা হ্যাক করে ফেলি, সব ডিলিট করে দিলাম, ফেসবুক আইডি ফিউজ করে দিয়েছি। এই দেখো জান্নাত, আর কখনো তোমায় কিছু বলতে পারবে না কেউ। জান্নাত আমাকে জড়িয়ে ধরলো, বুকের ভিতরে যেন কেমন করে উঠলো। আমি জান্নাতকে ছাড়িয়ে বললাম, তুমি এখন ঘুমাও, আমি আসতেছি একটু পর। না এখন ঘুমাবো না। সাথী আপু কোথায়? নিচে যাও, যাও তুমি, আর সাব্বিরকে বলবে একটু উপরে আসতে, কিছু কথা আছে ওর সাথে। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় সাব্বির আসলো। কি রে, কি করবি বলবি বলে? এখানে বস, তোকে কিছু পিক দেখাই, ওইগুলো বলতে পারবি কার পিক? চেষ্টা করব। আমি ওর ফোনটা বের করে ছবিগুলো দেখাতে লাগলাম। কয়েকটা ছবি দেখানোর পর সাব্বির বলল, আরে এটা তো আমার ডান হাত সৃজন, তোর কাছে ওর ছবি কি করে আসলো? ভালো করে দেখে বলতো এটা সৃজন নাকি? আরে এটাই সৃজন। আমি আমার লোকদের চিনতে পারবো না কেন? সৃজন নারী পাচারকারীর সাথে যুক্ত আছে, তুই তো মনে হয় তাও জানিস না। কি বলছিস এইসব? সৃজন খুব ভালো ছেলে, আমি জানি। এই দেখ, গত পরশুদিন আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, তার ভিডিও অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারি নাই। আচ্ছা, ওর ব্যবস্থা আমি করব। আজকের মিশনটা শেষ কর, আসি, তারপর না হয় ওর ব্যবস্থা করব। ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম মিশনে। আমার প্রিয় 2টা গান আমার সাথে আছে, মানে আমি সেফ। কিছুক্ষণ পর গাড়ি হর্নের শব্দ শোনা গেল। আমি স্নাইপার দিয়ে দেখতে লাগলাম গাড়ি আসতেছে কিনা। যা করা চলে এসেছে। আমি গাছের উপর থেকে স্নাইপার থেকে গুলি করলাম চাকায়, গাড়ি উল্টে নদীতে পড়ে গেল। পিছনে সব গাড়ি থেমে গেল। আমি এক এক করে সবার হাতে, বুকে, মাথায় গুলি করতে লাগলাম। সাব্বির আর তার গ্যাংয়ের কোনো দরকার নেই, একাই আমি যথেষ্ট। প্রায় 30 মিনিটের মধ্যে 100 জনের লাশ মাটিতে ফেলে দিলাম। আমার ভয়ঙ্কর রূপ দেখে সাব্বির অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। কিরে সাব্বির, এমনভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? তো কি করব, তুই তো একাই 100 জনকে মেরে ফেলেছিস, আমরা তো কিছুই করতে পারলাম না। আমি যতক্ষণ আসি ততক্ষণ পর্যন্ত কোনো ভয় নেই তোর। এখন ওদের কি করবি কর, আমি গাড়িতে গেলাম। ঠিক আছে যা, আমি আসতেছি একটু পর ওদের ব্যবস্থা করে। ঠিক আছে। আমি গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর সাব্বির আসলো। আমরা গাড়ি ড্রাইভ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে সাথী ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, আপনারা এখনো ঘুমান নাই? তোমার ভাইকে জড়িয়ে না ধরলে ঘুম হয় না আমার। উনি রাত 3টায় আসলেও আমি ওনার জন্য অপেক্ষা করি। ও আচ্ছা, ভালো তো। তা বেবি কবে হবে? আমরা কি সুখবর পাবো না? খুব শীঘ্রই জানাবো, আর কয়েকটা দিন থাকো। ঠিক আছে, দেখি আমার ভাবি আমার ভাইকে ছেলে উপহার দেয় কি না মেয়ে উপহার দেয়। তোমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, তুমিও বিয়ে করে ফেলো, তাহলে তো হয়। আমাকে আবার কে বিয়ে করবে? আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলেই হয়, একজন মানুষ তোমার জন্য অপেক্ষা করে। তা সেই মানুষটা কি ভাবি? বলবো কেন, তুমি বের করে নিতে পারো না? আচ্ছা, বের করে নিবনে। আর ঘুমাতে যান, অনেক রাত হয়েছে। ডার্লিং চলো আমরা ঘুমোতে যাই। সাথী ভাবের কথায় সবাই হেসে দিল। আমি আমার রুমে চলে আসলাম। সবাই সবার রুমে চলে গেল। ঘুম আসতেছে না, তাই বারান্দায় বসে আছি। এমন সময় মনে হলো কেউ আমার রুমে এসেছে। আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। বারান্দায় চেয়ারে বসে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম সকালে।
সাব্বিরের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেলও চলে এসেছে। আঙ্কেল, আপনি কখন আসলেন? এই তো একটু আগে আসলাম, তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলল তুমি বলে ঘুমাচ্ছ। ও আচ্ছা। এইভাবে কেটে গেল একটি মাস। আন্টি এখন সুস্থ আছে। আঙ্কেল, আজ তাহলে ফ্লাইট ঠিক করে ফেলি, যাতে সকালেই বাড়িতে থাকতে পারি। তা তো ঠিক আছে, কিন্তু হাসপাতালের বিল কত আসলো? ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তুমি এত টাকা কোথায় থেকে পেলে? বলবো নি কোথা থেকে পেয়েছি। সকালে খাওয়া দাওয়া করে সারাদিন ঘুরলাম সবাই। সন্ধ্যায় চলে আসলাম বিমানবন্দরে। শর্ট চেক আপ করতে আমরা চলে আসলাম বিমানে। জান্নাত আর আমার সিট একসাথে পড়েছে, আন্টি আর আঙ্কেলের সিট একসাথে পড়েছে। আমি সিটে বসে আছি। জান্নাত বলল, মেঘ, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে মজা করতেছো তাই না? না, আমি তোমার সাথে মজা করছি না। তুমি যেদিন গ্যাং ছেড়ে দিয়েছিলে ওই দিন থেকে তোমার সব কিছু অনুসরণ করে আমি তোমার গ্যাংটা চালিয়ে এসেছি। আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ মেঘ, আমাকে আপন করে নাও তোমার। দেখো জান্নাত, এটা কখনোই হয় না। আমি পারবো না। যদি তোমার আব্বু আম্মু রাজি থাকে তাহলে আমি বিয়ে করব তোমাকে। আর আমি ভালোবাসায় বিশ্বাস করি না। তাহলে আমি আব্বুর সাথে কথা বলি আমাদের বিয়ের ব্যাপারে। আমি যেদিন বলবো বলতে ওই দিন বলবা। ঠিক আছে। আমরা গল্প করতে করতে চলে আসলাম ঢাকার বিমানবন্দরে। আমরা নামতেই গাড়ি আসলো। আমরা গাড়ি করে বাসে চলে আসলাম। ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার খেয়ে চলে আসলাম পেপার বিক্রি করতে। পেপার বিক্রি করে বিকালে বাসে চলে আসলাম। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল আর বলল, মেঘ, কোথায় গিয়েছিলে? কাজে গিয়েছিলাম। কি কাজ করো তুমি? এই তো পেপার বিক্রি করে রাস্তায় রাস্তায়। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আসো, খাবার দিতেছি তোমাকে। ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে। আমি জান্নাতকে না ডেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি এখনও ঘুমাচ্ছে। জান্নাতের বুকের ওপর থেকে ওড়নাটা সরে গেছে। আমি ওড়নাটা ভালো করে দিয়ে সোফায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম আমি সন্ধ্যায় জান্নাতের ডাকে। মেঘ, ওঠো, আব্বু ডাকছে। উঠতেছে, তুমি যাও। ঠিক আছে। আর আব্বু বলেছে তাড়াতাড়ি নিচে যেতে। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আন্টি, আঙ্কেল আর জান্নাত সোফায় বসে আছে। আঙ্কেল, আমাকে ডেকেছেন? মেঘ, তোমাকে ডেকেছি, তোমাকে কিছু কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবে। ঠিক আছে আঙ্কেল, আপনি বলেন, আমি সত্যি সত্যি উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি কি আরএস মাফিয়া কিং লিডার, তাই না? আসলে আঙ্কেল, আমি জানি তুমি মাফিয়া কিং। আমার মেয়ে কোন দিক দিয়ে কি কম আছে নাকি? না মানে আঙ্কেল, আমি আপনার বাড়িতে থাকি। আমি আপনার অনুমতি ছাড়া জান্নাতের সাথে কোনো সম্পর্কে যেতে চাই না। আমি জান্নাত আর তোমার বিয়ে ঠিক করেছি। আমি এখন বিয়ে করতে চাই না। আমি আর কয়েক বছর পর বিয়ে করব। এখন করলে অসুবিধা কি? কোনো সমস্যা নেই। আপনারা যখন জেনেই গেছেন তাহলে আপনাদেরকে বলে দিই, সামনের মাসে একটা বড় মিশন আছে। ওইখানে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আর কখনো জান্নাতকে আপন করে পাবো না। তাই বলতেছি, যদি মরেও যায় আফসোস নেই। এইসব বলো না, আমার মেয়ে কষ্ট পাবে। আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখি ছলছল চোখে তাকিয়ে আছে, মনে হয় এখনই কান্না করে দিবে। আমি বাইরে চলে আসলাম। 3 রাস্তায় মোড়ে এসে বসে আছি। এমন সময় শুভর ফোন। ভাই, আজকে একটা মিশন আছে, আসতে পারবেন নাকি? আসতে পারবো। কখন মিশন হবে বল? রাত 2টায় মিশন হবে। ঠিক আছে, আমি চলে যাব, তোরা ওইখানে থাকিস। ঠিক আছে। আমি চা খেয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে জান্নাত এসে দরজা খুলে দিল। কিছু না বলেই চলে গেল। আমি দরজা লাগিয়ে চলে আসলাম আমার রুমে। শুয়ে আছি, এমন সময় জান্নাত আসলো আর বলল, আব্বু ডাকছে আপনাকে। এইদিকে আসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলুন, আমি শুনতে পারছি। কাছে আসতে বলেছি। জান্নাত আমার কাছে আসতে জান্নাতকে জড়িয়ে ধরলাম। আরে পাগলি, তুমি থাকতে আমার কোনো কিছুই হবে না। হঠাৎ কারো কাশির শব্দে আমার ঘোর কাটলো। আমি তাড়াতাড়ি করে জান্নাতকে ছেড়ে দিলাম। সামনে তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। মেঘ, তোমাকে ডাকছে, যাও তো একটু নিচে। আন্টি, যাচ্ছি, আপনি যান। জান্নাত, তুইও আয়। আমি আর জান্নাত নিচে চলে গেলাম। আঙ্কেল বলল, মেঘ, আমরা তোমাদের বাসায় যাব ভাবতেছি, তুমি কি বলো? আঙ্কেল, আমি আর কি বলবো? আমি যদি এখন বাসায় যাই তাহলে হয়তো আবার বাড়ি থেকে বের করে দিতে পারে। ওইটা পরে দেখা যাবে, কাল যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছি, এমন সময় জান্নাত আসলো। আমার পাশে বসে বলল, আজকে তো মিশন আছে, কখন যাবে? এই তো একটু পর যাব, তুমি গিয়ে ঘুমাও। না, ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। আমার সাথে কি গল্প করবে? আমি তো কোনো গল্প করতে পারি না। তোমার করতে হবে না, আমি করব। আচ্ছা বলো। আমি আর জান্নাত বসে বসে গল্প করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর শুভর ফোন। হ্যালো শুভ, বল। ভাই,
এখনই চলে আসেন, আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আমি এখনই আসতেছি জান্নাত, আমার যেতে হবে। তুমি না গেলে হয় না? না, আমি না গেলে হয় না, ওদেরকে তো আর আমি বিপদে ফেলতে পারি না, আমার যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো করে যেও। আমি চলে আসলাম মিশনে। এসে দেখি ওরা সবাই মিশন শুরু করে দিয়েছে। আমি গাড়ি থেকে স্নাইপারটা বের করে গুলি করতে লাগলাম পেছন থেকে। প্রায় 1 ঘন্টা মিশন শেষ করে সবাই বসে আছি। হঠাৎ শুভর চোখে দেখতে পেলাম পিছন থেকে কে যেন গুলি করবে। আমি পিছনে ফিরে লোকটার কপাল বরাবর গুলি করে দিলাম। লোকটা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। ভাই ওদের কি করব? ওরা তো সব মরে গেছে। কি আর করবো, কবর দিয়ে দিব, এছাড়া তো আর অন্য কিছু উপায় নেই। ভাই। সবাইকে কবর দিয়ে চলে আসলাম বাসায়। আস্তে আস্তে সকাল 6টা বেজে গেছে। কলিং বেল দিতেই জান্নাত এসে দরজা খুলে দিল। আজ এত দেরি হলো কেন? একটা কাজ করেছিলাম তাই দেরি হয়েছে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে গেলাম। শুয়ে শুয়ে গান শুনতেছি, কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম দুপুরে জান্নাতের ডাকে, ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে বসে গল্প করতেছে। আমি যেতেই আঙ্কেল বলল, মেঘ, এইখান থেকে কতক্ষণ লাগবে তোমাদের বাসায় যেতে? এই তো আঙ্কেল 2 থেকে 3 ঘন্টা। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া করে নাও, এরপর যাব। ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে চলে আসলাম বাইরে। গাড়িটা হালকা পরিষ্কার করে গাড়িতে বসে পড়লাম। কিছুক্ষণ পর ওরা আসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর বাড়ির সামনে আসলাম। গাড়ি থেকে নেমে দেখি বাড়িটা আরও অনেক সুন্দর করেছে। যাই হোক, আমি গেট খুলে ভিতরে চলে গেলাম। কলিং বেল দিতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আমাকে দেখে তোতলাতে তোতলাতে বলল, ভাই তুমি? রে, কেমন আছিস মেঘলা? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভিতরে যেতে দিবি না? ভেতরে আসো। গাড়িতে গিয়ে দেখ কিছু লোক আছে, ওদের নিয়ে আয়। আমি আব্বুর রুমে যাই। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আব্বু আম্মুর রুমের সামনে। আব্বু আম্মুকে বলল, আমার ছেলেটা কি এতটাই স্বার্থপর হয়ে গেছে? আমাদেরকে কি একটু মনে পড়ে না নাকি? আমি তো রাগে বলেছিলাম যে বাড়ি ছেড়ে চলে যেতে, তাই বলে সত্যি সত্যি চলে যাবে? আজ 4টি বছর হয়ে গেল, আমার ছেলেকে এখনো দেখি না। পিছন থেকে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু আমাকে দেখে কান্না করে দিল। আব্বু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আর এত শুকিয়ে গেছিস কেন? আমিও ভালো আছি। কই শুকাইছি, আগের মতোই তো আছি। এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? তোমাদের কথা প্রতিদিনই মনে পড়ে, কিন্তু আসতে পারি না। যদি আবারও তাড়িয়ে দাও। আগে তো তুই খারাপ নেশা করতি, তাই তো তোকে বের করে দিয়েছিলাম। আব্বু নিচে চলো, কিছু মানুষ এসেছে। আম্মু চলো। চল। আমি আব্বু আম্মুকে নিয়ে নিচে চলে আসলাম। আব্বু আঙ্কেলকে দেখে বলল, রাফিক বন্ধু, তুই এতদিন পর আমার বাড়িতে? আরে বন্ধু, এটা তোর বাড়ি? আমি তো আগে জানতাম না। আর মেঘ তোর ছেলে? মেঘ আমার ছেলে। তা এতদিন পর আসলি আবার না বলে? আমি তো এসেছিলাম তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। আগে জানলে তো ওইখান থেকেই বিয়ে দিয়ে নিয়ে চলে আসতাম। তোর মেয়ে কোথায়? দেখছি না তো। তোর মেয়ের সাথে ওর রুমে গেছে। ও আচ্ছা। আব্বু তোমরা বসো, আমি বাজার থেকে আসতেছি। আচ্ছা যা। আমি বাজার থেকে চলে আসলাম। গরুর মাংস, মুরগি, মাছ সব কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে। আম্মু, মেঘ লাইনে যা রান্না করবি ভালো করে। আমি আবার কোন দিন খারাপ রান্না করেছিলাম? আম্মু তোমাকে বলি নাই, তোমার মেয়েকে বলেছি। আসতে না আসতেই আবার ঝগড়া লেগে গেলি। কি যে করি তোদের 2 ভাই বোনকে নিয়ে। কিছু করতে হবে না, মেঘলার জন্য ছেলে দেখেছি, তার সাথেই বিয়ে দিব। তোমার পছন্দে আমি বিয়েও করব, না দেখে নিও। আচ্ছা, দেখা যাবে। আমি চলে আসলাম আমার রুমে। আজ অনেক দিন পর আমার রুমে এসেছি। পুরো ঘরটা আগের মতোই আছে। যাই হোক, বিছানায় শুয়ে আছি, এমন সময় জান্নাত আসলো। আমি ঘুমের অভিনয় করে দেখি জান্নাত আমার সাথে কী করে। আমি চোখ বুঝে শুয়ে আছি, জান্নাত দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে আসলো। দেখতেছি আমি ঘুমিয়ে গেছি নাকি জাগনা আছি। জান্নাত আমার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। আমি ব্যথায় চিৎকার দিতে পারছি না, কি করব। জান্নাতকে জড়িয়ে ধরে আমি নিচে ফেলে দিয়ে তার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। প্রায় 10 মিনিট পর জান্নাত আমাকে ধাক্কা দিয়ে ছুড়ে দিল। বলল, এই তুমি কি রাক্ষস নাকি? এভাবে কেউ কামড় দেয় ঠোঁট চষে? তো কীভাবে তো ঠোঁট চষে আমি তো জানি না, তা বললে তো জানতাম। এদিকে আসো, আমি দেখাচ্ছি কিভাবে চষে। আমি জান্নাতের কাছে যেতেই জান্নাত ঠোঁট জোড়া তার দখলে করে নিল। আমি আর কিছুই করছি না, জান্নাত সে নিজেই চুষে চুষে খাচ্ছে। হঠাৎ ফোনের রিংটোন আমার ধ্যান ভাঙলো। তাকিয়ে দেখি শুভ ফোন দিয়েছে। কিরে শুভ, হঠাৎ এই সময় ফোন? ভাই, আমাদের একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। তো চিকিৎসা কর, আমি আস্তে আস্তে 2-3 লেগে যাবে।
10 লক্ষ টাকা চাইতেছে। আমার কাছে 2 লক্ষ টাকা আছে, বাকি টাকা কোথায় থেকে পাবো? তুই চিকিৎসা করতে বল, আমি টাকা পাঠাচ্ছি এখনই। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে শুভর অ্যাকাউন্টে 12 লক্ষ টাকা পাঠিয়ে দিলাম। জান্নাত বলল, কি হয়েছে? আমাদের গ্যাংয়ের একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে ভর্তি করেছি, টাকা লাগবে তাই টাকা দিচ্ছি। ও আচ্ছা, আমি এখন নিচে যাই, পরে আসবো আবার। আরেকটা দিয়ে যাও। আর না, অনেক খেয়েছো লিপস্টিক, বেশি খেলে গ্যাস্ট্রিক হয়ে যাবে পেটে। আমি এতক্ষণ খেয়াল করি নাই যে জান্নাতের ঠোঁটে লিপস্টিক ছিল। চলে আসলাম ওয়াশরুমে, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আজকে অনেকদিন পর আম্মুর হাতে রান্না খাবার গন্ধ পেয়েছি, আর ওদিকে আব্বু তার বন্ধুকে পেয়ে কী করবে বুঝে উঠতে পারছে না। আমি আব্বুর কাছে যেতেই আব্বু বলল, ভালো একটা কাজ করেছিস, আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস আর তার মেয়েকে তোর করে নিয়েছিস। আব্বু আমাদের অফিসে কি অবস্থা? ভালোই, এক তো মেঘলায় দেখাশোনা করে, আমি বেশি যাই না। ও আচ্ছা, মেয়েরা তো বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে না? আপু, ভাগে কিছু বলবা, আমাকে এইসব কথা বলো কেন? মেঘ চুপ করে থাকতো, তুই মেঘলাকে বিয়ে দিব তো কালকেই ছেলে দেখিস তো ভালো দেখে একটা। আজ অনেক দিন পর আব্বুর মুখে এমন হাসি দেখলাম। আব্বু আম্মু খুশি তো আমি খুশি। রাতে খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম। ছাদে বসে আছি, এমন সময় মেঘলা আর জান্নাত আসলো। কি রে তোরা এইখানে? কেন আসতে পারি না নাকি? পারবি না কেন, আসতে পারবি। আমি যে চলে যেতে যাবো এমন সময় মেঘলা বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? নিচে চলে যাচ্ছি, তোরা থাক। কেন, আমরা এসেছি বলে তুমি নিচে চলে যাচ্ছ, তাই না? আচ্ছা তুমি থাকো, আমরা চলে যাই। আরে না, ওয়াশরুমে যাবো তাই চলে যাচ্ছি। ও আচ্ছা, যাও তাহলে। আমি চলে আসলাম নিচে, রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর আব্বু আসলো আর বলল, কি রে তুই এই অন্ধকার ঘরে শুয়ে আছিস কেন? নিচে আয়, তোর সাথে কথা আছে। তুমি যাও আব্বু, আমি আসতেছি। আচ্ছা। আব্বু চলে গেল, আমিও চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু আম্মু আন্টি আঙ্কেল বসে বসে কথা বলতেছে। আব্বু কিছু বলবা নাকি? কাল একটু অফিসে যেতে পারবি? আমি তো যাই না। মেঘলা কি থেকে কি করে বসে কে জানে, তুই গিয়ে একটু দেখে আসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাবো নে। আমি চলে আসলাম আমার রুমে, শুয়ে শুয়ে গান শুনতেছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকাল 11টায়। কী ব্যাপার, আমার শরীরে এত ভারী ভারী লাগতেছে কেন? উঠতেই পারছি না। বুকের উপর তাকিয়ে দেখি জান্নাত ঘুমিয়ে আছে আমার বুকের উপরে। এই জান্নাত ওঠো। আর একটু ঘুমাতে দাও, খুব ভালো লাগছে। 10টা বেজে গেছে, আর ঘুমাতে হবে না, চলো নিচে যাই। জান্নাত আমার উপর থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। আমি উঠে চলে আসলাম মেঘলার ঘরে। ভাইয়া কিছু বলবা নাকি? তোর ওয়াশরুমটা একটু ইউজ করতে পারি? যাও। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। জান্নাত এখনও আসে। সোফায় বসে খবর শুনতেছি, এমন সময় শুভর ফোন। ভাই, কাল আজকে রাতে 2টা মিশন আছে, আসতে পারবেন? কখন হবে আর কোথায় হবে? আগের জায়গায় হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে পৌঁছে যাব, তুই কোনো চিন্তা করিস না। আর লোকটার কি অবস্থা এখন? ভালোই। এখন আমি আর কিছুক্ষণ কথা বলে চলে আসলাম খাবার টেবিলে। খাবার খেয়ে বসে আছি, এমন সময় মেঘলা আসলো আর বলল, ভাইয়া আমাকে একটা জিনিস এনে দিবা? কি জিনিস বল? এই যে এই শাড়ি 2টা অর্ডার করেছি, বিকালে নিয়ে আসবা, তুমি গিয়ে একটু নিয়ে আসতে। আচ্ছা যাবো নে। বিকালে চলে আসলাম বাসায় শাড়ি 2টা নিতে। শাড়ি নিয়ে চলে আসলাম বাসায়। মেঘলা এই নে শাড়ি। ধন্যবাদ ভাইয়া। আমি আম্মুকে বলে চলে আসলাম ঢাকায়। আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজে গেছে। এমন সময় শুভর ফোন। হ্যালো শুভ। ভাই, আপনাকে আসতে হবে না, আমরা মিশন কমপ্লিট করে ফেলেছি। কি বলিস এইসব? এত বড় লোকের সাথে তোরা পারলেই করে? ভাই, চাইলেই সব সম্ভব, আর আমাদের সাথে আগের সব লোক ছিল, তাই পেরেছি। আচ্ছা তাহলে ডেরাই চলে আয়, কাল না হয় আবার গ্রামের দিকে যাবো নে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম ডেরায়। এসে দেখি সবাই বসে বসে গল্প করতেছে। কি রে, শুভরা কখন মিশনে গেছে? ভাই, এরা তো 2 ঘন্টা আগে গেছে। আপনি আসার আগে আমরা বলেছিলাম যে আমাদের নিয়ে যেতে। শুভ ভাই আর পুরনো কিছু লোক নিয়ে গেছে। ভালো করছে। আমিও তাদের সাথে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কখন যে সকাল হয়ে আসলো খেয়াল নেই। আমি শুভর কাছে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। আস্তে আস্তে সকাল 9টা বেজে গেছে। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। চলে এসেছিস? আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত আর মেঘলা আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে বসে আছি। মেঘলা বলল, ভাই, ভাবি কিন্তু অনেক সুন্দর। তা ভাবির সাথে কখন দেখা হয়েছে তোমার? মানে প্রথম দেখা কখন হয়েছে? মনে নাই কখন হয়েছে। ও আচ্ছা। তা তোর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি?
যদি থাকে তাহলে বল, আমি তার সাথে কথা বলবো নি। হুম, ভাইয়া আছে, কিন্তু কয়েকদিন হলো দেশের বাইরে গেছে বিজনেসের কাজে। ও আচ্ছা, এই জন্যই তো বলি বোন কি আমার অন্য ছেলের সাথে বিয়ের কথা বললে রেগে যায় কেন? তাহলে বুঝতে পারছো? এখন বুঝতে পারছি। ভাবি, তোমাকে যেন কোথায় দেখেছি লাগে, কোথায় যেন দেখেছি মনে নাই। কোথায় দেখবে? আর আমাকে তো টিভিতে দেখেছো। এখন মনে পড়েছে তোমাকে টিভিতে দেখেছি। ভালো করেছো। তোমরা দুইজন এখন যাও, আমি একটু ঘুমাই। সারা রাত কী করেছেন? এখন ঘুমাবেন যে? তুমি জানো না কি করেছে? জানি তো। তাহলে জিজ্ঞাসা করো কেন? ওরা দুজন চলে গেল, আমি শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো বিকাল 3টায়। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বু এসে বলল, কি রে, কাল রাতে ঢাকা গিয়েছিলি কেন? এমনি গিয়েছি আব্বু, একটা কাজ ছিল। ও আচ্ছা, এই নে 10,000 টাকা, গোস্ত নিয়ে আসবি। অতিথি এসেছে, তাদের তো সেবা যত্ন করতে হবে। তুই যদি লবণ মরিচ দিয়ে খেতে পারিস তাহলে আমি পারবো না কেন? তুইও পারবি, আমি জানি। আব্বু চলো, 2-3 দিনের জন্য সবাই কোথাও ঘুরতে যায়। কোথায় যাবি বল? চলো কক্সবাজার থেকে ঘুরে আসি। আচ্ছা, কাল যাব, আজকে একটু কাজে আছে। ও আচ্ছা। আমি আব্বুর সাথে কথা বলতে চাই, এমন সব মেঘলা এসে বলল, ভাইয়া, তোমাকে কে জানি ফোন দিয়েছে, শুভ নাম করে। ফোনটা আমার কাছে দে। এই নাও তোমার ফোন। এই ফোনটা পকেটে রেখে দিলাম। সোফা থেকে উঠে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, কি রান্না করতেছো? তেমন কিছু না, ওই তো মুরগি ভাজতেছি সবার জন্য। তোর আব্বু বলেছিল ভাজার জন্য। তাহলে ফুচকা নিয়ে আসি 2-3 প্যাকেট, সব যখন বানাবো এটাও বানিয়ে ফেলো। কাল তো আবার যেতে হবে কক্সবাজার। রাতে বানাবো নে, বিকেলে এনে রাখিস। ঠিক আছে। আমি এক টুকরো ভাজা মাংস নিয়ে চলে আসলাম আমার রুমে। এসে দেখি জান্নাত কার সাথে যেন কথা বলতেছে। জান্নাত, কার সাথে কথা বলো? শুভ ফোন দিয়েছে, তোমাকে অনেকগুলো ফোন দিয়েছে, দেখো তো। এই ফোনটা বের করে দেখি শুভর অনেকগুলো মিস কল। এই নাও, শুভর সাথে কথা বলো। কিরে শুভ, হঠাৎ এতগুলো ফোন দিলি যে? ভাই, কালকে রাতে কক্সবাজারে জঙ্গি হামলা হবে, আমাদের যেতে হবে ওইখানে। কাল আমরা যাইতেছি পুরো টিম নিয়ে, চলে যাও ওইখানে। হোটেল ভাড়া আমি দিব নে। ঠিক আছে ভাই, আমরা আজকেই চলে যাব। আমি চলে আসলাম নিচে, খুব ক্ষুধাও লাগছে। আম্মু, কিছু কি রান্না হয়েছে নাকি? এই নে, এইগুলো খা, ভাত রান্না করলেই শেষ। আমি বাটি নিয়ে চলে আসলাম আব্বুর কাছে। আব্বু, খাবে নাকি? আম্মুর হাতে বানানো প্রিয় জিনিস, যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো, ওইটাই। ও আচ্ছা, ভালো করেছিস, খা ভালো করে। কি ব্যাপার, আজকে আব্বুর কোনো রেসপন্স নেই কেন? আব্বু আজকে কোনো কিছু বললো না? তোর আগেই তো আমি খেয়ে ফেলেছি, তুই এখন আমাকে লোভ দেখালে কিছুই হবে না। তাহলে তো ভালোই করেছো, আমার আগে সব খেয়ে ফেলেছো। আমি আমার রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত আর মেঘলা বসে আছে। জান্নাত, জুনায়েদ কোথায়? জুনায়েদ তো ছাদে, কেন? ওকে কি প্রয়োজন? তেমন কিছু না, আমি চলে আসলাম ছাদে। এসে দেখি জুনায়েদ পাশের পাশে একটা মেয়ের সাথে কথা বলতেছে। কি সালা বাবু, মেয়েটাকে কি পছন্দ হয়েছে নাকি? দুলাভাইয়ের সাথে আমার একটু সেটিং করিয়ে দিবেন। আমি চিনি না তাকে, কীভাবে সেটিং করিয়ে দিব? ও আচ্ছা, তো তুমি কেন এসেছো? তোমাকে দেখে মেয়েটা চলে গেছে। আচ্ছা তুই থাক, আমি চলে যাই। যাও যাও, আর কাউকে দিব না উপরে আসলে। ঠিক আছে, এখনও তো দুধের দাঁত পড়ে নাই আর প্রেম করা শুরু করে দিয়েছিস। এখন যাও। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আব্বু এসে বলল, মেঘ চল, রাতের খাবার খেয়ে কক্সবাজারের দিকে রওনা দিয়ে দেবো নে। তোমরা যা বুঝো আব্বু, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে রাতে জানাবো। সন্ধ্যায় বাজার থেকে ফুচকা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু সে দরজা খুলে দিয়ে বলল, তুই যখন ফুচকা এনেছিস, এইসব কখন করব? তোর আব্বুরা বলে 11টার দিকে রওনা দেবে। আব্বু যখন যাবে তখনই সবাই যাবে, ওরা বাদ থাকবে কেন? তাহলে রাত 11টা অবধি এটাই ফাইনাল সিদ্ধান্ত, তাই না? এটাই ফাইনাল সিদ্ধান্ত। আমি ফুচকাগুলো দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে দেখি ওরা বসে আছে। এই মেঘলা, জান্নাত, ফুচকা এনেছি, যাও আম্মুর সাথে গিয়ে বানাও। কি ফুচকা? আজ অনেকদিন পরে খাবো ফুচকা। এই বলে ওরা দৌড়ে চলে গেল। আমি বসে আছি, ওরা দৌড়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। আমি ফুচকা এনেছি আর আমার জন্যই কেউ ফুচকা রাখে নাই। এই নাও, আমার তরফ থেকে একটা ফুচকা তোমাকে গিফট দিলাম, আমাদের জন্য কষ্ট করে ফুচকা আনার জন্য। আর ধন্যবাদ দিতে হবে না,
আমি 2টা ফুচকা খেয়ে চলে আসলাম আমার রুমে। আমি ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম নিচে। রাত প্রায় 11টা। আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম। গাড়ি ড্রাইভ করতেছি, আব্বু আম্মু সবাই গল্প করতেছে। রাত প্রায় 3টা, সবাই ঘুমিয়ে হাঁ করে আছে। আমি ড্রাইভ করে চলে আসলাম কক্সবাজার। আস্তে আস্তে ভোর 5টা বেজে গেছে। আমি আর দেরি না করে চলে গেলাম হোটেলে। অনলাইনে সিট বুক করা ছিল, তাই আর খুঁজতে হয় নাই। আমি চলে আসলাম আমার কেবিনে, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকালে কারোর দরজা ধাক্কানোর শব্দে। দরজা খুলতে জান্নাত এসে বলল, তুমি ঘরে কি করো? বাইরে চলো, সবাই ঘুরছে। তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। আমি ফ্রেশ হয়ে জান্নাতকে নিয়ে চলে আসলাম বাইরে। ঘোরাঘুরি করতেছি, এমন সময় শুভর ফোন। ভাই আপনি কোথায় আছেন? আমি আছি তুষা হোটেলের সামনে, তুই কোথায়? এই তো কাছাকাছি। আমি চলে আসলাম হোটেলের ভিতরে। কিছুক্ষণ পর শুভ আর তার লোক আসলো। আমাকে দেখে বলল, ভাই কেমন উপভোগ করতেছেন এই শীতল হাওয়া? ভালোই। দেখতে দেখতে রাত হয়ে আসলো। আমি খাওয়া দাওয়া করে শুভর সাথে চলে আসলাম মিশনে। মিশন শেষ করে হোটেলে চলে আসলাম। দেখতে দেখতে কেটে গেল 4টি দিন। আজকে বাড়িতে চলে যাব। আব্বু বলল, তোর বিয়ে দেব আজকেই। আব্বু এসব কী বলতেছো? আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে যখন ঠিক করেছি তখন করতেই হবে। রাতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে শুভর ফোন। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। জান্নাত বসে আছে খাটের উপর। আমি দরজা লাগিয়ে খাটের কাছে যেতে জান্নাত আমার পায়ে ধরে সালাম দিয়ে বলল, এতক্ষণ লাগে আসতে? তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। ও আচ্ছা। আমি আর জান্নাত নামাজ পড়ে আসলাম খাটে। জান্নাত, এই নাও তোমার পাওনা টাকা। এটা তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। আমি জান্নাতের কপালে চুমু দিতেই জান্নাত আমাকে তার বুকের সাথে চেপে ধরে বলল, অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণ হলো। অনেক দিন পর তোমাকে আপন করে পেলাম। এখন কি তোমাকে আদর করার অনুমতি দিবেন নাকি তাও দিবে না? ওয়েট, একটু পর আমি আসছি। জান্নাত যেন কি নিয়ে আসলো। আমি বসে আছি, জান্নাত আমার কাছে এসে কানে কানে বলল, এখন আদর করতে পারো, বাধা দেব না। আমি আস্তে আস্তে জান্নাতের শরীরের সাথে মিশে গেলাম। বাকিটা ইতিহাস হয়ে থাক। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইমোস্টরি চ্যানেলের পাশে থাকবেন। যারা গল্পটি এতক্ষণ ধরে শুনেছেন সবাইকে মনের গভীর স্থল থেকে ধন্যবাদ।